সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতিতে তোমাদের সবার সুস্বাস্থ্য ও নিরাপদ পারিবারিক জীবন প্রত্যাশায় শুরু করছি আজকের পড়াশোনা। গত ক্লাসে আমরা জেনেছি যে উদ্ভিদ তার অতিরিক্ত পানি দেহ থেকে একটি বিশেষ প্রক্রিয়ায় বের করে দেয়, অর্থাৎ এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার তার দেহে যেটা থাকে সেটা সে রিলিজ করে দিতে পারে অ্যাটমসফিয়ারে। এই প্রক্রিয়াটিকে আমরা প্রস্বেদন বা ট্রান্সপাইরেশন বলে থাকি এবং নিশ্চয়ই তোমরা এই বর্ণনা শুনে অলরেডি তোমাদের মাঝে এই প্রস্বেদনের ব্যাপারটি চলে এসেছে। গত ক্লাসে আমরা এই প্রস্বেদন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে বলা ছিল যে শতকরা 90 থেকে 95% প্রস্বেদন বা ট্রান্সপাইরেশন সম্পন্ন হয়ে থাকে উদ্ভিদের একটি বিশেষ অঙ্গ দিয়ে। বলো তো তোমরা সেই অঙ্গের নাম কি? আমি জানি তোমরা সবাই সেই উত্তরটা জানো। সেই অঙ্গের নাম হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। সেই স্টোমাটা বা পত্ররন্ধ্র দিয়ে 90 থেকে 95% প্রস্বেদনের কাজ সম্পন্ন হয়ে থাকে। এটার একটা বিশেষ প্রক্রিয়া আছে যে স্টোমাটা কীভাবে ওপেন হয়, কীভাবে ক্লোজ হয়। আমি বলেছিলাম সেই ক্লাসেই যে তোমাদেরকে সেই বিষয়ে কিছু ধারণা দেব, সেই জন্য আজকের এই প্রয়াস। সুতরাং আমাদের আলোচ্য বিষয় কি আজকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র নিয়ে। স্টোমাটা বা পত্ররন্ধ্র নিয়ে আলোচনা করার আগে আমার পরিচয়টা তোমরা আরেকবার জেনে নাও। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তরফদার, প্রভাষক, উদ্ভিদবিদ্যা বিভাগ, সরকারি এমএমআরি কলেজ, টাঙ্গাইল। আমরা একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা একটা চিত্র দেখবে এখন, সেই চিত্রগুলো তোমরা লক্ষ্য করো। দেখো একটা চিত্র যে পাতায় পানি বের হয়ে আসতেছে, অর্থাৎ এই সবুজ অঙ্গ দিয়ে উদ্ভিদের পানির মতো কিছু অংশ বের হয়ে আসতেছে। সেই ড্রপলেটগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। পাশে এই পাতার নিম্নপৃষ্ঠ থেকে নেওয়া একটি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক ছবির একটি আছে। তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখো যে এখানে কিছু ছিদ্রের মতো অংশ দেখা যাচ্ছে, যেটা ওপেনিং বা ছিদ্রপথ। এটাই হচ্ছে আমাদের মূলত স্টোমাটা বা স্টোমাটাল ওপেনিং যেটা আমরা বলে থাকি। আর এই প্রক্রিয়াগুলো হচ্ছে আমার প্রস্বেদন প্রক্রিয়ার সাথে জড়িত, তোমরা খুব ভালো করেই জানো। এটা হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রটা এখন তোমরা দেখে নিতে পারো যে পত্ররন্ধ্রটা মূলত কীরকম। পাতার নিচে অসংখ্য পত্ররন্ধ্র থাকে, অসংখ্য পত্ররন্ধ্র থাকে। তো এই পত্ররন্ধ্র বা স্টোমাটা আমাদের আলোচনার বিষয় ছিল আজকে। এখন দেখো একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে পত্ররন্ধ্রের সেই মাইক্রোস্কোপিক যে ছবিটা একটু আগে দেখেছিলাম সেটাকে আমরা একটু ফোকাস করে বড় করে দেখার চেষ্টা করছি। যে তার পাশে যে সবুজ অংশগুলো রয়েছে, সবুজ অংশগুলোতে এই যে সবুজ 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 যে অংশটা রয়েছে, এটা হচ্ছে তার সহকারী কোষগুলো থাকবে মূলত। এটা চারপাশে পরিবেষ্টিত অবস্থা আছে, যে মাঝখানে একটা ওপেনিং বা ছিদ্রপথ রয়েছে, আর এখানে অর্ধচন্দ্রাকৃতির একটা কোষ, এখানে অর্ধচন্দ্রাকৃতির একটি কোষ রয়েছে। তো এই অর্ধচন্দ্রাকৃতির কোষগুলো আমরা কি বলি, আমরা এখন যদি দেখি সেটা যে এই অর্ধচন্দ্রাকৃতির দুইটি, এখানে দেখো দুইটি অর্ধচন্দ্রাকৃতির কোষ রয়েছে স্পেশাল। এই দুইটি অর্ধচন্দ্রাকৃতির কোষকে আমরা বলতেছি গার্ড সেল বা রক্ষী কোষ। রক্ষী কোষ বা গার্ড সেল বলছি এই দুটি অর্ধচন্দ্রাকৃতির কোষ দুটিকে। এবং প্রত্যেকটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষের মাঝখানে একটি সুস্পষ্ট একটি নিউক্লিয়াস রয়েছে এবং এই সুস্পষ্ট নিউক্লিয়াসের চারপাশে কতগুলো ক্লোরোপ্লাস্ট রয়েছে। এই ক্লোরোপ্লাস্টগুলো সবুজ। তোমরা জানো যে ক্লোরোপ্লাস্ট থাকায় এই অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ নিজেও কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে সক্ষম হয়ে থাকে। এই হচ্ছে একটি গঠন বলতে পারো তোমরা এটাকে হচ্ছে যে একটি পত্ররন্ধ্র কিভাবে গঠিত হয়। যে পাতার উপরিতলে অবস্থিত দুইটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ থাকে। হ্যাঁ, তোমরা রক্ষী কোষ দুটি দেখতে পাচ্ছ। পাতার উপরে অর্ধচন্দ্রাকৃতির দুটি রক্ষী কোষ থাকবে। প্রতিটি রক্ষী কোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, সুস্পষ্ট নিউক্লিয়াস এবং অসংখ্য বা বহু সংখ্যক ক্লোরোপ্লাস্ট থাকে এবং এখানে ঘন সাইটোপ্লাজম থাকে। ঘন সাইটোপ্লাজম, এইগুলো হচ্ছে ঘন মাতৃকা বা সাইটোপ্লাজম থাকে। আমি রক্ষী কোষের বর্ণনা দিচ্ছি যে এই তার প্রতিটি রক্ষী কোষ
আবার কতগুলো সহকারী কোষ দিয়ে। এই যে এগুলো হচ্ছে সহকারী কোষ, যেগুলো ত্বকীয় কোষ বলতে পারি আমরা। এই ত্বকীয় কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ, এবং সেই রক্ষী কোষের ভিতরে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে এবং বহু সংখ্যক ক্লোরোপ্লাস্ট থাকে। এই হচ্ছে একটি পত্ররন্ধ্রের গঠন। এবং এই যে পত্ররন্ধ্রের স্টোমাটা লেখা আছে যেটা, অর্থাৎ এই পত্ররন্ধ্র যেটা, অর্থাৎ এই রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত যে ছিদ্রপথ রয়েছে, এই ছিদ্রপথের নিচে বায়ু কোঠরি থাকে, অর্থাৎ এখানে একটা প্রকোষ্ঠ থাকে। সেই প্রকোষ্ঠে বাতাস এখান দিয়ে এক্সচেঞ্জ হয়, অর্থাৎ এটাকে বায়ু কোঠরি বলা হয়ে থাকে। পত্ররন্ধ্রের কাজ কি? পত্ররন্ধ্রের কাজ তোমরা জানো। পত্ররন্ধ্রের কাজ কি? পত্ররন্ধ্র, দেখো যে আমি পত্ররন্ধ্রের যে বর্ণনা এতক্ষণ দিয়েছি সেটা হচ্ছে যে সাধারণত পাতার ঊর্ধ্ব ও নিম্নতলের বহিঃত্বকে অবস্থিত দুটি রক্ষী কোষ দিয়ে পরিবেষ্টিত সূক্ষ্মরন্ধ্রকে আমরা পত্ররন্ধ্র বলছি। তো পত্ররন্ধ্রের গঠনটা কীরকম, যেটা আমি অলরেডি বলে ফেলছি, সেটা তোমরা এখন একটু লিটারেটিক্যালি দেখে নাও। লেখা আছে, এটা অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে যে পত্ররন্ধ্র কীভাবে গঠিত হয়। আগের চিত্রে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়েছিলাম যে পাতার উপরিতলে অবস্থিত দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ এবং এদের দিয়ে বেষ্টিত রন্ধ্র দিয়ে পত্ররন্ধ্র গঠিত। রক্ষী কোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট, ঘন সাইটোপ্লাজম থাকে। রক্ষী কোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকায় এটি খাদ্য তৈরি করতে পারে, অর্থাৎ ফটোসিনথেসিস সম্পন্ন করতে পারে। রক্ষী কোষের চারদিকে অবস্থিত সাধারণত ত্বকীয় কোষ হতে একটি ভিন্ন আকার আকৃতির গঠনকারী সহকারী কোষ থাকে। পত্ররন্ধ্রের নিচে একটা বায়ুকোঠরি থাকে, আমি বলেছি অলরেডি। এবং সাধারণত প্রতি বর্গ সেন্টিমিটার পাতায় 1000 থেকে 60,000 পর্যন্ত পত্ররন্ধ্র থাকতে পারে। এটা মাইক্রোস্কোপিক বলে আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু মাইক্রোস্কোপে দেখলে দেখা যাবে যে সাধারণত প্রতি বর্গ সেন্টিমিটার পাতায় 1000 থেকে এই 60,000 পর্যন্ত পত্ররন্ধ্র আমরা পেয়ে থাকি। তো এই হচ্ছে পত্ররন্ধ্রের ছবি, যেটা অলরেডি এতক্ষণ বর্ণনা করা হয়েছে। তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে প্রত্যেকটা ত্বকীয় কোষগুলো রয়েছে এখানে। ত্বকীয় কোষের পরে যে রক্ষী কোষের সবুজগুলো ক্লোরোপ্লাস্ট, আর এটা হচ্ছে সুস্পষ্ট নিউক্লিয়াস, হ্যাঁ, ভিতরে বায়ুকোঠরি থাকে। এইটা হচ্ছে যে এখানে দেখো দুটো ছবিতে একটা পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। এটা হচ্ছে এখানে এই যে ওপেনিং বা ছিদ্রপথ যেটা, এটা অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে রক্ষী কোষ যেটা এদিকে স্ফীত হয়ে আছে, মাঝখানের জায়গাটুকু খোলা দেখাচ্ছে, অর্থাৎ ছিদ্রপথটা খোলা আছে, তাহলে আমরা এটাকে ওপেনিং বলতে পারি বা উন্মুক্ত বলতে পারি। আর এখানে দেখো যে এই রক্ষী কোষ দুটি চেপে এসেছে, হ্যাঁ, রক্ষী কোষ দুটির মাঝখানে কোনো খোলা জায়গা নেই, এটা ক্লোজ হয়ে গেছে, দরজার মতো জায়গা ছিল, সেই দরজাটা বন্ধ হয়ে আছে, হ্যাঁ। তো এটাকে আমরা বলতে চাই উন্মুক্ত পত্ররন্ধ্র, আর এটা হচ্ছে আমার বন্ধ পত্ররন্ধ্র, বন্ধ, এটা উন্মুক্ত বন্ধ। এবং তোমরা জানো যে রক্ষী কোষ সাধারণত পত্ররন্ধ্র সাধারণত সকালে 10টা থেকে 11টায় এবং বিকাল 2টা থেকে 3টার মাঝে এটি পূর্ণ খোলা থাকে, এবং বাকি সময় সে আংশিক খোলা থাকে, এবং রাতে একেবারে বন্ধ থাকে, রাতে পত্ররন্ধ্র বন্ধ থাকে। তো এই পত্ররন্ধ্র কিভাবে খোলা থাকে এবং কিভাবে বন্ধ থাকে সেটা আমরা দেখতে চাই। এই বন্ধ হওয়া এবং খোলা হওয়ার কৌশল তোমরা একটু এই কাজগুলো করে নিবে, যে পত্ররন্ধ্র কাকে বলে, দুটি কাজ তোমরা বলার চেষ্টা করবে। প্রতি বর্গ সেন্টিমিটার কতটুকু পত্ররন্ধ্র থাকে, এটা তোমরা তোমাদের নিজেদেরকেই জানার জন্য, নিজেকে মূল্যায়ন করার জন্য নিজেরা চেষ্টা করতে পারো। আর যে জিনিসটা বলতেছিলাম যে এই পত্ররন্ধ্র কিভাবে খোলা থাকে এবং কিভাবে বন্ধ থাকে, সেই বিষয়টা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। অর্থাৎ স্টোমাটাল mechanism of opening and closing of stomata. Leavitt in 1974 proposed the proton transport concept to explain the mechanism of opening and closing of stomata. According to this, the opening and closing of the stomata takes place as a result of an active transport of potassium ions into the guard cells and out of them. The adjacent epidermal cells act as ion storage cells for guard cells. During day, starch is converted into malic acid in the cytoplasm of guard cells. Malic acid dissociates into hydrogen, that is H+ ions, and malate ions. H+ ions are given out of guard cells, and K+, that is potassium ions, from subsidiary cells enter into the guard cells. The intake of K+ ions
is balanced by intake of Cl minus, that is chloride ions. This raises osmotic potential of the guard cells. Water from the surrounding cells enters the guard cells by endosmosis, and the guard cells become turgid. The outer thin walls are stretched and inner thick walls are pulled apart. Thus, stoma opens. At night, photosynthetic activity ceases. Hence, carbon dioxide concentration in guard cells increases and pH becomes acidic, which is 5.0. In presence of carbon dioxide, an inhibitor hormone, abscisic acid, that is ABA, functions and inhibits uptake of potassium ions and chloride ions by changing the diffusion and permeability of guard cells. The potassium ions and chloride ions move out to the subsidiary cells, and osmotic concentration of guard cells decreases. Water moves out of guard cells by exosmosis and they become flaccid. Inner walls of guard cells come in contact with each other and the stomach. সুতরাং যে জিনিসটা আমরা এতক্ষণ দেখলাম সেটা হচ্ছে যে একটি স্টোমাটা কিভাবে ওপেন হয়, কিভাবে ক্লোজ হয়। সুতরাং আমরা এখানে দেখলাম যে মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে স্টোমাটাল ওপেনিং বলি আর ক্লোজিং বলি আমরা, সেই স্টোমাটাল ওপেনিং ক্লোজিংটা ডিপেন্ড করে মূলত গার্ড সেলের উপর। অর্থাৎ ছবিতে বা ভিডিওতে তোমরা যদি দেখে থাকো যে সেখানে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই স্টোমাটাল ওপেনিং বা ক্লোজিংটা ডিপেন্ড করতেছে হচ্ছে মূলত গার্ড সেলের উপর। অর্থাৎ এই গার্ড সেল বা রক্ষী কোষ সে যেভাবেই, অর্থাৎ এখানে যদি আমরা বলি যে এই যে রক্ষী কোষটা রয়েছে, এই রক্ষী কোষটা যখন স্ফীত হবে অর্থাৎ এটা যখন প্রশস্ত হবে তখন এখানে একটা টান লাগবে, টান লেগে এই জায়গায় অর্ধচন্দ্রাকৃতির দুই পাশ থেকে সরে যাবে এবং মাঝখানে ছিদ্রটা খুলে যাবে। আবার যখন হচ্ছে এটা অর্থাৎ এই অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষটা যখন শিথিল হয়ে যাবে, শিথিল হয়ে গেলে তখন এই অর্ধচন্দ্রাকৃতি শিথিল হয়ে চুপসে যাবে, আর চুপসে যাওয়ার কারণে সে তখন নেতিয়ে পড়বে। নেতিয়ে পড়ার কারণে এই যে এখানে দেখো এই অর্থাৎ এই অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষটা যখন স্ফীত হয়ে বাইরের দিকে যাচ্ছে তখন এটা বেঁকে যাচ্ছে, বেঁকে যাওয়ার কারণে এইখানে ওর ঘনত্বের ব্যাপার আছে, তখন এখানে টান লাগে, টান লাগার পরে এই অংশটা খুলে যায়, ওপেন হয়ে যায়। আর এইখানে যখন এই অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষটা শিথিল হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়, তখন সেটা চুপসে যায়, চুপসে যায় এরকম দরজার মতো বন্ধ হয়ে যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে বিভিন্ন মতবাদ রয়েছে, সেই মতবাদগুলোর ক্ষেত্রে তোমার যে জিনিসটা মেন সেটা হচ্ছে যে এই রক্ষীকোষ অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষের ভিতরে টার্গার প্রেশার বা তার যে রস স্ফীতি সেটা যখন বেড়ে যাবে তখন সে এরকম ফুলে উঠে এরকম বেঁকে যাবে বা স্ফীত হবে। আবার যখন তার ভিতর থেকে পানি বা রসটা বের হয়ে যাবে তখন সে আবার শিথিল হয়ে রিল্যাক্স হয়ে এরকম বন্ধ হয়ে যাবে। এটা পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের ব্যালেন্সের জন্য হতে পারে, আবার অনেক সময় অসমোসিস, এক্সোসমোসিস অর্থাৎ বহিঃঅভিস্রবণ এবং অন্তঃস্রবণের কারণে হতে পারে। তো এই প্রক্রিয়াগুলো তোমরা হচ্ছে বইয়ে একটু ভালো করে দেখে নিয়ে একটু সুন্দর করে বর্ণনা করা আছে, আমি জাস্ট তোমাদেরকে এটা একটু ক্লিয়ার করে দিলাম। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আবার পরবর্তী একটা ক্লাসে তোমাদের সাথে কথা হবে। এইভাবে সবাই ভালো থেকো, নিরাপদ থেকো, সামাজিক দূরত্ব মেনে চলো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।